আচ্ছা, আজকে আমরা পড়ব যে ইন্ট্রোডাকশন টু কমিউনিটি নিউট্রিশন। তো কমিউনিটি নিউট্রিশন বলতে কি বোঝে, কমিউনিটি কথার মানে কি? কমিউনিটি মানে যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে, তাকে বলে কমিউনিটি। তাহলে the term community may be defined is narrower sense as a group or collection of group that inhabit in a limited geographical area and whose member live together in such a way that they share the basic condition of a common life। ভালো করে বুঝে নে, এটা ডেফিনেশন পড়বে যে কমিউনিটি বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি। না, কমিউনিটি বলতে বোঝায় যে একটা ছোট্ট গ্রুপ অফ একটা ছোট্ট এলাকার মধ্যে যখন একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ায় অনেক মানুষ একসাথে একই রকম ভাবে সংঘবদ্ধভাবে বসবাস করে, তাকে বলা হয় তাকে বলা হয় কমিউনিটি। এই কমিউনিটি কনসেপ্টটাই বলা হয় যে যে কমিউনিটিতে মানুষজনরা থাকে সেই কমিউনিটিটা দুটো ভাগে ভাগ করা হয়, তার দুটো বেসিক এলিমেন্ট থাকে। যে কমিউনিটি কিভাবে তৈরি হয় না, প্রথম হলো এ জিওগ্রাফিক্যাল এরিয়া, তার ভৌগোলিক অবস্থানটা কেমন, আর হলো সেন্টিমেন্ট অফ ইউনিটি, মানে হলো একত্রিত ঐক্যবদ্ধভাবে যে বসবাস করার যে প্রচেষ্টা, ঐক্যবদ্ধভাবে থাকা, সংঘবদ্ধভাবে থাকা, এটাই হলো কমিউনিটির বেসিক এলিমেন্ট। এই দুটো জিনিস থাকতে হয়। যেমন আমি উদাহরণ দিই, এক একটা পাড়া দেখবি খুব স্ট্যান্ডার্ড হয়, মানে তাদের বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়ে পড়াশোনায় ভালো, বাড়ির ফ্যামিলির লোকজন খুব ভদ্র, ভালো সার্ভিস করে। আবার এক একটা পাড়া হয় খুব মারপিটে, বদমাশ, ছেলেমেয়েরা ওই পাড়ার ভালো নয়, এরকমও হয়। তো এই যে ডিপেন্ড করছে মানুষের মন মানসিকতা, আমি কোন এলাকায়, কোন জিওগ্রাফিক্যাল রিজিয়নে আমি বসবাস করছি, তার উপর ভিত্তি করে আমার মনের অবস্থা, আমার মানসিক অবস্থা, আমার অ্যাটিটিউড, বিহেভিয়ার, লাইফস্টাইল, এগুলো ডিপেন্ড করে। তো একেই বলছে কমিউনিটি। তো কমিউনিটির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, কি কি না, অ্যাকচুয়ালি কমিউনিটি বলতে আমরা বোঝাই যে না, যেসব জায়গায় আমরা বারবার বলেছি যে এই গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ এবং একটা ফ্যামিলির মতো ঐক্যবদ্ধভাবে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে, সেটা টাউন হতে পারে, ভিলেজ হতে পারে, সেটা সিটি হতে পারে, তখন তাকে বলা হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটির কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো অবশ্যই তোদেরকে পয়েন্ট আকারে মনে রাখতে হবে, এক লাইন করে লিখে দিলেই হবে। ঠিক আছে? তো আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেবো আমি, তবুও সমস্ত জিনিসগুলো মাথায় রাখবি, কারণ এইসব পেপারের না কোনো কোশ্চেন কি আসবে বলাটা খুব মুশকিল, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। প্রথম পয়েন্ট, এ গ্রুপ অফ পিপল। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমিউনিটি বললে ফার্স্ট পয়েন্ট আমার যাবে যে এ গ্রুপ অফ পিপল। কথাটার মানে কি না, এ গ্রুপ অফ পিপল বলতে বোঝায় যেখানে একটা মুষ্টিমেয় মানুষ একই সাথে একই একটা পাড়ার মধ্যে, একটা ছোট্ট রিজিয়নের মধ্যে একই রকম কালচার নিয়ে তারা বসবাস করবে, তাদের মোটামুটি মানসিকতাটা একই রকমের থাকে, তাদের বাড়ির লোকজনরা মোটামুটি হয় সবাই চাকরিজীবী হয়, নয় বিজনেস ওরিয়েন্টেড হয়, এইরকম। যেমন অনেক জায়গায় দেখবি থাকে প্রফেসর কলোনি, তাদের সেই পাড়ায় সবাই প্রফেসর। ডাক্তার পাড়া, অনেকে বলে না উকিল পাড়া, সেই পাড়ার অনেক জায়গায় ম্যাক্সিমাম হাউসগুলো সেখানের ওই একই প্রফেশনের সাথে যুক্ত থাকে। এবার সেকেন্ড পয়েন্ট বলেছে স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া। বলেছে এক একটা জিওগ্রাফিক এরিয়ার মানুষজনের হ্যাবিটেট, তারা কেমন নেচারের হবে, তারা কেমন তাদের লাইফস্টাইল হবে, সেটা ডিপেন্ড করে সেই জিওগ্রাফিক্যাল এরিয়ার ওপর। বলেছে দ্য কমিউনিটি পিপল ইনহ্যাবিটেড মানে অবস্থান করে, বসবাস করে, ইন এ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া দ্যাটস লাইক দ্য ভিলেজ। গ্রাম হতে পারে, গ্রামের জীবনযাত্রা একরকম, টাউন হলে শহরের জীবনযাত্রা একরকম, সিটি হলে, সিটি মানে পুরোপুরি শহর, টাউন মানে হাফ গ্রাম হাফ শহর, সিটি হলে পুরোপুরি শহর, যা মেট্রো সিটি যেটাকে আমরা বলি, ব্যাঙ্গালোর, মুম্বাই, সেখানকার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। এবং দেখা গেছে যে সেই সব জায়গার মানুষজনের মধ্যে একটা
ঐক্যবদ্ধ হয়ে থাকার মানসিকতা সবসময় থাকে না। গ্রামে যেটা থাকে, শহরাঞ্চলে, মেট্রো সিটিতে, ফ্ল্যাটে আমরা দেখি সেই কালচার সম্পূর্ণ রকম ডিফারেন্ট। বিভিন্ন কালচার সেখানে কি হয়, কালচার হতে থাকে, বিভিন্ন কালচার মানে কাল্টিভেট হতে থাকে। এখানে তামিল, ওখানে তেলেগু, ওখানে ধর মালায়ালাম, হিন্দু, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের থেকে মানুষ একটা মেট্রো সিটিতে গিয়ে বসবাস করে, একই ফ্ল্যাটে তারা থাকে, এবং পারস্পরিক যে মনের একটা বন্ধন সেটা ওখানে থাকে না। তো আস্তে আস্তে সেই কমিউনিটিটা বিল্ড আপ করে বিভিন্ন রিজিয়ন থেকে আসা মানুষজনের মধ্যে। তো সেখানে আমরা মিক্সড কালচার বলে একটা কথা আছে, সেই মিক্সড কালচার সেখানে ডেভেলপ করতে থাকে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা পেয়েছি এ গ্রুপ অফ পিপল, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমিউনিটির ফার্স্ট পয়েন্ট এ গ্রুপ অফ পিপল। নাম্বার 2, স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার ওপর ডিপেন্ড করে সেই মানুষজন কেমন হবে। এবার আসছি নাম্বার 3, দ্য রিলেশন অফ কমিউনিটি টু লোকালিটি। এটার মানে কি না, এটার মানে বলেছে যে আমি যে কমিউনিটিতে থাকি সেই কমিউনিটির প্রতি আমি কতটা দায়িত্ব পরায়ণশীল। ধর আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় আমরা তো জানি বিভিন্ন ক্লাব বিভিন্ন রকম পুজো অর্গানাইজ করে, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, আরো অনেক চ্যারিটি কাজ করে। তো আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমি ওই সমাজে ওই পাড়াতে থেকে আমি ওই ক্লাবকে কতটা পজিটিভলি এগিয়ে যেতে সাহায্য করছি, এটার ওপর ডিপেন্ড করে সেই কমিউনিটিটা কিভাবে বিল্ড আপ করছে। এবার এই যে কমিউনিটি, সেই কমিউনিটির প্রত্যেকটি মানুষের মানসিকতার ওপর ডিপেন্ড করে সেই লোকালিটিটা কিভাবে ডেভেলপ করছে। এটা গেল একটা কথা। তাহলে ছোট্ট একটা লাইনই লিখবি, দ্য কমিউনিটি possesses a distinctive territorial characteristics। বিভিন্ন রকম আঞ্চলিক মানুষের আঞ্চলিক বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে তৈরি হয় এই মানসিকতা। ডিস্টিংটিভ টেরিটোরিয়াল ক্যারেক্টারিস্টিক্স মানে হলো আঞ্চলিক বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার আসছে কমন সোশ্যাল ভ্যালুস, নর্মস অ্যান্ড আদার অ্যাসপেক্টস অফ দ্য কালচার। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, প্রত্যেকটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ভ্যালু আলাদা, নর্মস আলাদা, কালচার আলাদা। সেই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ফ্যামিলির তাদের ভ্যালু, নর্মস, এই যে অ্যাসপেক্টস, এগুলোর ওপর ডিপেন্ড করে তৈরি হয় সেই কমিউনিটিটা। আমরা একটা উদাহরণ দিই। Each community has a common set of social values। এই যে বললাম প্রফেসর কলোনি মানে সেই বাড়ির যে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ফ্যামিলি, সে প্রফেসর ধরে নিলাম। তো 5টা বাড়ি থাকলে 5টা বাড়িতেই 5টা প্রফেসর আছে, তাহলে তাদের জীবনযাত্রাটা মোস্ট অফ অল একই রকম। তারা সকাল 10টায় বেরোবে, বিকেল 5টায় আসবে, পড়াশোনা, গান বাজনা এইসব নিয়ে তাদের মোটামুটি ফ্যামিলি কালচারটা গড়ে ওঠে। এবার যদি যারা ব্যাংকার, ব্যাংক কে সার্ভিস করে, তাদের ফ্যামিলি কালচার একরকম। যারা পুলিশ কলোনিতে থাকে, এসব, তাদের কালচারটা একরকম। যারা বিজনেসম্যান হয় তাদের কালচার একরকম। এইভাবে ডিপেন্ড করে যে সেই কমিউনিটির সোশ্যাল ভ্যালুস, নর্মস কিভাবে সেই কমিউনিটিটাকে বিল্ড আপ হতে সাহায্য করছে। দেন আসছে কমন সেট অফ অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন। এটার মানে কি, কমন সেট, প্রত্যেকটা কমিউনিটির একটা কমন গোল, মানে আমাদের যেমন নিজেদের একটা ইন্ডিভিজুয়াল গোল থাকে, ওই কমিউনিটির একটা কমন গোল থাকে যে হ্যাঁ আমরা প্রতি বছর দুর্গাপুজোর আগে এই দিনে খুঁটি পুজোটা করে ফেলবো, এটা আমরা সবাই চাইছি একসাথে। এই যে সবাই একসাথে চাওয়া বা সবার মধ্যে একই মানসিকতা তৈরি হওয়া, এটাও কিন্তু কমিউনিটির জন্য একটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। বলেছে কমিউনিটি ইজ এ সেলফ কন্টেন্ট গ্রুপ এক্সিবিটিং এ কনসিডারেবল সেন্স অফ সেলফ সাফিসিয়েন্সি। আত্মনির্ভর, আত্মকেন্দ্রিক মানসিকতা এখানে যেমন থাকে, সেই জন্য কি হয়, একটা উদাহরণ দিচ্ছি, ডাজ এ ভ্যারাইটি অফ সার্ভিস এজেন্সি। বিভিন্ন রকম চাকরিজীবী মানুষ, কেউ স্কুলে, কেউ ডিসপেন্সারি কারু আছে, কারু মেডিকেল শপ আছে বা মেডিকেল সেক্টরে আছে, other institutions serve the community people. The community feelings is a largely influence the facilities available and affect contact and interrelation and interaction with different community people.
ধর এমন একটা ফ্ল্যাটে আমরা থাকি যেখানে ডাক্তার থাকে, প্রফেসর থাকে, উকিল থাকে, বিজনেসম্যান থাকে, বিভিন্ন রকম গ্রসারি শপের লোক থাকে, শাড়ি দোকানের লোক থাকে। তো এদের সবার সাথে যে ইন্টারাকশনের মাধ্যমে যখন একটা কমিউনিটি ডেভেলপ করে, তখন তাকে বলছে কমন সেট গোল অফ অর্গানাইজেশন অ্যান্ড দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, মানে পরস্পরের মধ্যে সৌহার্দ্যবোধ একটা গড়ে তোলা, এই যে মেনটেন ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, একজন অপরজনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ মানসিকতা গড়ে তোলা, এটাও কমিউনিটির জন্য দরকার। ধর আমি ফ্ল্যাটে থাকি, আমার পাশের জন ডাক্তার, তার সাথে আমি প্রচন্ড ঝগড়া করে রেখেছি, তাহলে কি বিপদে তার হেল্প পাবো? পাবো না। তো এইভাবে কমিউনিটির মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এক একটা পাড়ায় দেখবি এক একটা বাড়ির সাথে এত ভালো সম্পর্ক যে ব্লাড রিলেশনেও এরকম সম্পর্ক পাওয়া যায় না, যে এতটা গুড রিলেশন তারা মেনটেন করে। এটাতে কি করে, সেই পাড়ার মানুষজনের মানসিকতা, তাদের লাইফস্টাইল, তাদের অ্যাভারেজ লাইফ লং যে বেঁচে থাকার ইচ্ছে, এগুলো সব বেড়ে যায়। ঠিক আছে, এক একটা পরিবারে দেখবি এক একটা পাড়ার মধ্যে ছেলেমেয়েরা সবাই ভালো, সবাই এর বাড়ির ছেলে মেয়ে ভালো, ওর বাড়ির ভালো, ওর বাড়ির ভালো, সেটা শুনতে শুনতে যাদের বাড়ির ভালো নয় তারাও ভালো হতে বাধ্য হয়। এইভাবেই যেমন খারাপ জিনিস ছড়িয়ে পড়ে, সেরকম ভালো জিনিসও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এটাই কিন্তু সোসাইটির সব, আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য যে প্রত্যেকটা কমিউনিটিতে আমরা যখন বিলং করছি, আমাদের নিজস্ব কিছু দায়িত্ব আছে। যেমন আমরা ডিপার্টমেন্টে আসলে বলি যে এটা তো তোদেরই বাড়ি, এটাকে ভালো রাখার দায়িত্ব তোদেরই। আবার অনেক অনেক ডিপার্টমেন্টে টিচাররা কত দুঃখ করে আমাদের কাছে এসে যে আমাদের একটা ছেলে মেয়েও আমরা এরকম ভাবে পাই না। এটা কি একদিনে গড়ে ওঠে? এটা তো ইন্টার পার্সোনাল রিলেশনশিপ, তাই না, তার মাধ্যমে গড়ে ওঠে। তো সেই জায়গাগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হয় অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে। আচ্ছা, দেন আসছে সাম কমন ইন্টারেস্ট। ঠিক আছে, এই পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো আমরা তাহলে কতগুলো পয়েন্ট আমরা পেলাম, সবগুলো আন্ডারলাইন করেছি। যদি কোয়েশ্চেন এরকম আসে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কমিউনিটি, তোমরা জাস্ট পয়েন্ট থ্রো করবে, একটা লাইন করে লিখবে, তার স্টাডি মেটেরিয়াল তোমরা হাতে পেয়ে যাবে, ওটা দেখে লিখবি। এই পয়েন্টগুলোকে মাথার মধ্যে ঘোরাতে থাকবে, একটু ভাববি। ঠিক আছে, বেশ। দেন আমরা আসছি টাইপ অফ কমিউনিটি। দেখ আমরা তো এতদিন সোসাইটিতে থাকতাম কিন্তু এত ভেবে দেখিনি কখনো, এবার আমরা ভাবতে শুরু করছি যে কত রকম কমিউনিটি আমাদের আছে। প্রথম হলো অন দ্য বেসিস অফ গভর্নেন্স, মানে গভর্নমেন্ট চাকরিজীবী। ঠিক আছে, লোকজন যেখানে থাকে, ধর যেখানে এসডিও, এসডিপিও, বিডিও এরা থাকে, এদের জন্য আলাদা আলাদা বাংলো আছে, আছে না? তা ন্যাশন হতে পারে, স্টেট হতে পারে, ডিস্ট্রিক্ট হতে পারে, এই ওয়াইজ চাকরিজীবী লোকজনদের একটা সোসাইটি হয়। দেন আছে অন দ্য বেসিস অফ লোকালিটি, মানে রুরাল কমিউনিটি অর আরবান কমিউনিটি, এদের মধ্যে একটা কমিউনিটি হয়, একটা শহরে মানুষ, একটা গ্রামের মানুষ। অন দ্য বেসিস অফ প্রফেশন, ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, এদের একটা কমিউনিটি আছে। অন দ্য বেসিস অফ ফ্যামিলি ইনকাম, লো ইনকাম গ্রুপ, মিডিল ইনকাম গ্রুপ, হাই ইনকাম গ্রুপ, এটা তো আমরা সবাই জানি, ডায়েট চার্ট করতে সবসময় কাজে লাগে। অন দ্য বেসিস অফ এথনিসিটি, মানে আগের দিন আমরা যখন কাজ করছিলাম তখন দেখছিলাম যে আমরা ইন্ডিয়ান না আমরা নিগ্রো না আমরা কাউকেসিয়ান, এগুলোর ওপর ডিপেন্ড করে যে আমরা কোন জাতি। ঠিক আছে, সেটা হলো এথনিসিটি। অন দ্য বেসিস অফ ফুড হ্যাবিট, আমরা ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান, ভেগান, আর জেনোমেক্রোবায়োটিক্স। জেনোমেক্রোবায়োটিক্স হলো এমন একটা জাতি যেখানে কি হয় যে মানুষজনরা টোটালি পোকামাকড় এই ধরনের জিনিসের প্রতি তারা অ্যাডিক্টেড থাকে, এই ধরনের জিনিস খায়। তোরা অনেক এসটি যারা ট্রাইব হয় দেখবি পিঁপড়ের চাটনি খায়, দেখেছিস? শুনেছিস কখনো? দেখিনি, শুনেছি। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা এক ধরনের ফুড হ্যাবিট, এটার ওপর ডিপেন্ড করেও কমিউনিটি গড়ে ওঠে। অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, এটা তো অবশ্যই হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, মুসলিম, জৈন, তার ওপর ডিপেন্ড করে কমিউনিটি সেই রকম ভাবে গড়ে ওঠে। অন দ্য বেসিস অফ এজ গ্রুপ, যেমন প্রি স্কুল, স্কুল, অ্যাডোলেসেন্ট, পিয়ার গ্রুপ, অ্যাডাল্ট গ্রুপ, এজেড গ্রুপ, এদের একটা কমিউনিটি আছে। যেমন আমরা নিজেরা সবসময় নিজেদের বন্ধুদের টিমকে চাই, যে আরো চাই যখন বাইরে পরীক্ষা দিতে যায় আমাদের কলেজে কারা আছে। এই যে নিজেদের একটা বন্ডিং, নিজেদের একটা টিম, এটাকে বলে
এটাও কিন্তু একটা কমিউনিটি, মানে এজ গ্রুপের মধ্যে কিন্তু কমিউনিটি গড়ে ওঠে, ঠিক আছে? সিনিয়র জুনিয়র যেমন তোদের আছে এইভাবেও কিন্তু গড়ে ওঠে। তাহলে টাইপস অফ কমিউনিটির অনেকগুলো ভাগ আমরা জানলাম। দেন আমরা পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল অ্যান্ড আরবান কমিউনিটিস। দু ধরনের কমিউনিটি আছে, একটা রুরাল যাকে আমরা ভিলেজ কমিউনিটি বলি, আর একটা হলো আরবান যাকে আমরা আরবান কমিউনিটি বলে থাকি। তো রুরাল আর আরবান কমিউনিটির মধ্যে ডিফারেন্স কি? না, রুরাল কমিউনিটি মেনলি গ্রামের কমিউনিটি। খুব সহজ ভাষায় গ্রাম্য জীবনটা আমরা যদি একটু কল্পনা করি তাহলেই দেখতে পাবো সেই কথাগুলোই লেখা আছে। কি লেখা আছে একটু পড়ি। A rural village community is a settlement of the families in a natural surrounding. মানে প্রকৃতির সাথে এরা বড় হয়ে ওঠে। প্রকৃতি, পুকুর আছে, মাঠঘাট আছে, জল আছে, এইসব নিয়ে এরা বড় হয়। এদের কোনো কৃত্রিম জীবনযাত্রা নেই। লাইফ ইজ এ ভিলেজ ইজ ক্লোজার টু নেচার, একদম প্রকৃতির সাথে ওঠা বসা করে। And the main occupation of the villager is the farming. Agriculture is the first এদের প্রধান মানে জীবিকা। The total number of people in the village is enough for them to know each other. আমরা সবাই একটা গ্রামে কতজন মানুষ আছে আমরা সবাই জানি, কিন্তু বাঁকুড়াতে কতজন মানুষ আছে আমরা কিন্তু জানি না। They have a common culture. প্রত্যেকটা গ্রামের এক একটা নির্দিষ্ট, প্রত্যেক বাড়িতে একই কালচার, যে তারা ভোরবেলায় তাদের ঠাকুমারা 4টের সময় উঠবে, ফুল পাড়তে যাবে, তারা 7টার মধ্যে খাবার খাবে। মোটামুটি গ্রামে যদি 25-30টা বাড়ি থাকে, সবার একই কালচার, একই বিলিফস, একই ট্র্যাডিশনস, একই হ্যাবিট, অ্যান্ড মোটামুটি তারা একটা নিজস্ব, তাদের মধ্যে ইউনিটি আছে, ওইভাবেই তারা কিন্তু বড় হয়। The people of the village are interdependent, মানে একজন অপরজনের ওপর বেশ ডিপেন্ডেন্ট। ওই আমাদের শহরাঞ্চলে কি হয়, প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু ওরা প্রত্যেকে হলো ইন্টারডিপেন্ডেন্ট, একজন অপরজনের ওপর নির্ভরশীল। যেমন গ্রামে এখনো দেখবি যে গ্রামের কোনো কাকু শহরে অফিসে আসছে, সেই কাকুর সাথে 10টা-12টা বাচ্চাকে পাঠিয়ে দিল, সেই কাকু কিন্তু তাদেরকে স্কুলে দিয়ে দেবে, এরকমও কিন্তু আমরা দেখেছি। শহরে আমরা এটা ভাবতেই পারি না যে নিজের বাচ্চাকে কারো কাছে ছাড়বো, ঠিক আছে, সব সময় স্কুল বাস, স্কুল ভ্যান, নিজে দিয়ে আসবো, কাউকে বিশ্বাস করি না। তো এই জায়গা থেকে কিন্তু ইনসিকিউরিটি ফিলিংস তৈরি হয়, মানুষ একাকিত্ব, লনলিনেস, শহরাঞ্চলের জীবনে এগুলো বেশি, ঠিক আছে। তো যাই হোক, দে মে বি ফার্মার, কার্পেন্টার, ফিশ ক্যাচার, পটার, বাস্কেট মেকার, মানে কৃষিকাজ করে, কার্পেন্টার মানে কাঠের জিনিস তৈরি করে, ফিশ ক্যাচার মানে জেলে, পটার মানে মাটির জিনিস তৈরি করে, বাস্কেট মেকার মানে ওই যে ওই বেতের জিনিস তৈরি করে। এই ধরনের মানুষজনের জীবিকাগুলো ম্যাক্সিমাম গ্রামের লোকের এরকমই হয়ে থাকে। The most village occupations are connected with the product of land and the farm. ম্যাক্সিমাম মানুষের অকুপেশনটাই হলো ল্যান্ড মানে কৃষিকাজ, আর ফার্ম মানে ফার্মিং এর ওপর নির্ভরশীল। কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে দ্যাটস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট দেন রাদার দ্যান দ্য, কি যদি কম্পারিজন পড়ে যে রুরাল কমিউনিটি আরবান কমিউনিটির মধ্যে কম্পারিজন লেখো, তখন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো শুধু তোরা মনে রাখবি, মানে পরীক্ষায় তো অনেক কোশ্চেন থাকবে কমিউনিটি থেকে, কনসেপ্ট ক্লিয়ার রাখ। আর আমি কিছু পড়াতে ছাড়বো না, সব পড়িয়ে দেবো, কিন্তু তোরা মেমোরাইজড করবি, এগুলো মুখস্থ জিনিস নয়। দেন ফার্স্ট পয়েন্ট আছে আইসোলেশন অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সি। গ্রামের প্রত্যেকটা মানুষ আত্মকেন্দ্রিক, নিজের কাজ নিজে করে, নিজে ঘুম থেকে উঠে নিজের জামা কাপড় ছাড়ে, নিজে জামা কাপড় কাচে, নিজে জামা কাপড় তোলে। আমাদের শহরাঞ্চলের সিস্টেম পুরো আলাদা, সব করে মেড দিয়ে করে, আর মানে আমাদের বাড়িতে বাচ্চারা তো নিজের কাজ নিজে করেই না, সব কাজ তাদের লোক ভাগ করা আছে, ঠিক আছে, কিন্তু গ্রামের দিকে ছেলেমেয়েরা নিজের কাজ নিজে করে। পিস অ্যান্ড সিম্পলিসিটি, তারা ভীষণ কোয়াইট হয়, শান্ত শিষ্ট। সিম্পলিসিটি মানে ভীষণ সহজ সরল তাদের জীবনযাত্রা। শহরাঞ্চলের ক্ষেত্রে একদম অপোজিট। কনজারভেটিভ, কনজারভেটিজম মানে তারা কিন্তু সহজে শহরের বাচ্চাদের মতো এত ওভার স্মার্ট নয়, ঠিক আছে, তারা একটু কনজারভেটিভ ওয়েতে থাকতে ভালোবাসে, মানে আত্মকেন্দ্রিক, নিজের বন্ধুদের মধ্যেই কথা বলবো, সবার সাথে হই হাই করে থাকবো না। শহরাঞ্চলের ছেলেমেয়েরা কি একদম মাতিয়ে বেড়ায় সারাক্ষণ। পোভার্টি অ্যান্ড ইলিটারেসি, এটাও গ্রামের দিকের একটা প্রবলেম। অ্যান্ড সেমি অটোনমি, মানে অনেক সময় তাদের কি হয় যে একটা বাড়িতে দুধ তৈরি হচ্ছে, সেই দুধটা পাশের বাড়িতে বিক্রি করে তারা সেখান থেকে আর্ন করছে,
মানে ফুল অটোনমি নেই কিন্তু সেমি অটোনমি আছে, ঠিক আছে। এরকম ভাবে মোটামুটি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিপেন্ড করে রুরাল বা ভিলেজ কমিউনিটির ক্ষেত্রে। দেন আমরা আসছি আরবান কমিউনিটি। যা যা শহর গ্রামের কথা বললাম ঠিক তার অপোজিট কথাগুলো এখানে লেখা আছে। একে বলে আরবান কমিউনিটি। আরবান কমিউনিটিতে কি হয়, ন্যাচারালি ম্যাক্সিমাম মানুষজন ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার, ট্রেড মানে বিজনেস, ট্রান্সপোর্ট অফ গুডস অ্যান্ড ম্যাটেরিয়ালস অ্যাজ দে মুভ টু মাইগ্রেট টু সিটিজ, যেগুলো তারা গ্রামে তৈরি হচ্ছে নিয়ে এসে শহরাঞ্চলে বিক্রি করছে, ঠিক আছে। তো শহরে মানুষ আসে কেন না, শহরে আসার মূল কারণ হলো স্কারসিটি অফ দ্য জব, গ্রামে চাকরি বাকরি নেই, ল্যাক অফ প্ল্যানিং অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ল্যান্ড ফ্রম স্লাম এরিয়া, সো পিপল মানুষজনরা গ্রাম ছেড়ে শহরে চলে আসছে। শহরের রিলেশনশিপটা কেমন না, শহরের রিলেশনশিপটা একেবারেই প্রয়োজনের তাগিদে যতটুকু ঠিক ততটুকুই গড়ে ওঠে। ইন আরবান সোশ্যাল লাইফ রিলেশন অ্যাসেসমেন্ট ইন টাউনস অ্যান্ড সিটিজ আর ডিফারেন্ট ফ্রম ভিলেজ, ঠিক আছে। আমরা দেখতে পাই যে গ্রামের জীবনযাত্রার সাথে শহরের জীবনযাত্রা কোনো অংশেই খাপ খাবে না। দেন আছে সাম ক্যারেক্টারিস্টিক্স, হলো নেমলেসনেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। শহরে অনেক মানুষ থাকে যারা বেনামে নাম চেঞ্জ করে, নামকে লুকিয়ে, তোরা সোশ্যাল মিডিয়াতেও দেখবি অনেক লোকজন অ্যাকাউন্ট থাকে নিজেদের নাম দিয়ে খোলে না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপেও থাকে নিজেদের ছবি দেয় না। এগুলোর মানেই বুঝতে হবে এরা ফেক বা এরা বদমাশ বা এরা দুষ্টু লোক। হোমলেসনেস শহরাঞ্চলে প্রচুর দেখতে পাবি, রেল লাইনের ধারে, ঝুপড়িতে, রাস্তায় কত মানুষের বাড়ি নেই, ঘর নেই। কলকাতা যাওয়ার পথে তোরা দেখেছিলিস, ঠিক আছে, যে স্টেশনেই তাদের দিন কাটে, ওখানেই তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে, ওখানেই মানুষ করছে, ওখানেই বড় করছে, ওখানেই পড়াশোনা করাচ্ছে, সবকিছু ওখানেই হচ্ছে। ক্লাস এক্সট্রিম, ঠিক আছে, মানে ক্লাস এক্সট্রিম মানে জাতি ধর্মের একটা বিরাট বড় এখানে ভেদাভেদ প্রথা চলে, ঠিক আছে। আমি উঁচু বর্ণের, আমি নিচু বর্ণের, এটা গ্রামে থাকার কথাটা কিন্তু শহরেও অনেক সময় দেখা যায়। সোশ্যাল হেটেরোজেনেসিটি মানে কে কত বড় চাকরি করে তার উপর ডিপেন্ড করে যে সে কোন ক্লাসে বিলঙ্গিং করবে, এটা ডিপেন্ড, এটা কিন্তু শহরাঞ্চলে আছে। সোশ্যাল ডিস্টেন্স সবাই সবার সাথে মেশে না, ঠিক আছে। অ্যান্ড এনার্জি অ্যান্ড স্পিড, এটা হলো যার যত ইকোনমিক্যালি যে যত স্ট্রং তার লাইফস্টাইল তত দ্রুত গতিতে এগোচ্ছে, তত ডেভেলপ করছে, সেটা তো আমরা সবাই বুঝতেও পারি বা দেখতেও পারি, ঠিক আছে। এইগুলো কিন্তু শহরাঞ্চলের কমিউনিটির মধ্যে এগুলো কিন্তু খুব ব্যাপকভাবে দেখা যায়। এবার আমরা পড়বো হোয়াট ইজ দ্য ফ্যামিলি। আমরা প্রত্যেকে ফ্যামিলির মধ্যে বিলং করি। তো এতদিন আমরা WHO এর হেলথের সংজ্ঞা জানতাম, আজকে আমরা ম্যাকিভার অ্যান্ড পেজের ফ্যামিলির সংজ্ঞা জানবো, যে ফ্যামিলি বলতে কি বোঝায়। না 1964 ম্যাকিভার অ্যান্ড পেজ 1964 define that family is a group of defined by sex relationship sufficiently precise and enduring to provide the procreation and upbringing of children. খুব সহজ ভাষায় বলছি শোন। ফ্যামিলি বলতে বোঝায় যে পরিবারে সেক্স রিলেশনশিপ বাবা মায়ের মানে মধ্যে তাদের সন্তান জন্মেছে, সেই সন্তানকে তারা লালন পালন করছে, মানুষ করছে, বড় করছে, প্রতিষ্ঠিত করছে, এই টোটাল প্রসিডিওরটা যে জায়গায় ঘটছে তাকে বলা হয় ফ্যামিলি। বোঝা গেছে কি বললাম? কি রে, বোঝা গেছে ফ্যামিলি কাকে বলে? ওকে। আরেকজন বলেছে যে বার্গেস অ্যান্ড লক কি, অ্যাজ এ গ্রুপ অফ পার্সন মানে একটা নির্দিষ্ট সংখ্যার মানুষজন যখন একসাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করে এবং তাদের মধ্যে বিয়ে শাদী হয়, তাদের ব্লাড রিলেশন থাকে, অ্যাডপ্ট করতে পারে, কনস্টিটিউটিং এ সিঙ্গেল হাউসহোল্ড, অনেকে সিঙ্গেল মা সিঙ্গেল ফাদার, তোরা জানিস সেগুলো আজকালকার দিনে খুব কমন ফ্যাক্ট, এরকম হতে পারে, interacting and communicating with each other and their respective social roles and husband and wife, son, daughter, mother, father, brother, sister, creating and maintaining common culture। মানে কি বলেছে, প্রথম হলো বাবা মা একটা পরিবারে
ছেলে বা মেয়ের মধ্যে বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তাকে মানুষ করব, বড় করব, প্রতিষ্ঠিত করব, সেটা বলেছে ম্যাকিভার অ্যান্ড পেজ। অপরদিকে বার্গেস অ্যান্ড লক বলেছে যখন একটা গ্রুপ অফ পিপল, যেমন জয়েন্ট ফ্যামিলিতে একসাথে অনেক জনের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর একসাথে বাড়িতে অনেকগুলো বাচ্চা বড় হতে থাকে এবং সেখানে দেখা যায় অনেক সময় অনেক বাড়িতে ব্লাড রিলেশন ছাড়াও মানে বাচ্চা বাবা মায়ের হচ্ছে না, সেই বাবা মারা অ্যাডপ্ট করে, তাহলে সে তো তার মধ্যে তো ব্লাড রিলেশন বাবা মায়ের নেই। এবং দেখা যায় অনেকে সিঙ্গেল মাদার, বিয়ে করেনি কিন্তু বাচ্চা অ্যাডপ্ট করেছে, মানুষ করছে। অনেকে দেখা যায় বাচ্চা হওয়ার পর মা মারা গেছে, সেই বাবা আবার অন্য বিয়ে করেছে, বা মায়ের ক্ষেত্রেও এরকম ঘটনা অপোজিট সাইডে ঘটেছে। কিন্তু তারাও যখন ঐক্যবদ্ধভাবে একসাথে বসবাস করবে, সেই সন্তানটাকে একটা পরিবার দেবে, তাকে সুরক্ষা দেবে, তাকে সেফটি দেবে, তাকে সিকিউরিটি দেবে, দেন when we are called the family. ওকে, বোঝা গেছে কি বললাম? আচ্ছা, দেন আমরা আসছি কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি। ফ্যামিলির কমন ক্যারেক্টারিস্টিক্স কি? এই পেপারের কোশ্চেন কিন্তু এরকমই, ঠিক আছে? খুব সহজ নয়, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এখানে প্রথম পয়েন্ট বলেছে এ মেটিং রিলেশনশিপ। মেটিং মানে সেক্সুয়াল রিলেশনের মাধ্যমে অপত্যের জন্মগ্রহণ, ঠিক আছে? ফ্যামিলির এটা একটা আদর্শ বৈশিষ্ট্য যে বিয়ে মানুষ কেন করে না, বংশবৃদ্ধি করার জন্য, এবং বিয়ে করে সে কোথায় থাকে, একটা পরিবারের অংশ হয় এবং তাকে একটা স্বীকৃতি দেওয়া হয় এবং যাতে করে সে সুষ্ঠুভাবে সন্তান জন্মদান করতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেন আসছে এ ফর্ম অফ ম্যারেজ অর আদার ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ হুইচ দ্য মেটিং রিলেশন অর এস্টাবলিশ অ্যান্ড মেনটেন। এছাড়া কি বলেছে? বিয়ে করে হতে পারে, অনেকে রেজিস্ট্রি ম্যারেজ করে হতে পারে, অনেকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, যেটাকে আমরা ফরেন কালচারে দেখা যায়, যেটাকে আমরা বলি লিভ টুগেদার, সেখান থেকেও আসতে পারে, কিন্তু একটা পরিবারে তারা বিলং করে, ঠিক আছে? কিন্তু দিয়ে তাদের অপত্যের জন্ম হয়, সন্তান জন্মগ্রহণ করে এবং তাকে বড় করে, আরো আস্তে আস্তে পরিবারটা বাড়তে থাকে, এইভাবে ফ্যামিলি কি হয়, বৃদ্ধি হতে থাকে। তাহলে ফার্স্ট পয়েন্ট হলো এ মেটিং রিলেশনশিপ, সেকেন্ড পয়েন্ট হলো এ ফর্ম অফ ম্যারেজ অর আদার ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, এইটুকু লিখে স্টপ দিয়ে দিলেই হয়ে যাবে। থার্ড আসছে এ সিস্টেম অফ নোমেনক্লেচার, যে তোর নামটা কি হবে, তোর বাবার পদবি বসবে না তোর মায়ের পদবি বসবে, সেটাও কিন্তু ফ্যামিলির কালচারের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? ইনভলভিং অলসো এ মোড অফ রিনকিং ডিসেন্ট। অনেক বাড়িতে দেখবি অনেক বাচ্চা তার মা তাকে বড় করে, সিঙ্গেল মাদার যারা হয় বড় করে। অনেক বাড়িতে আছে মায়ের টাইটেলটা বাবার নামের মানে বাবার বাড়ির টাইটেলটা জুড়ে বসে। এগুলো অনেক কিছু ব্যাপার থাকে, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় কমিউনিটি। অনেক রুলস রেগুলেশন, অনেক ফ্যামিলির অনেক রকম কালচার বিলিভস এগুলো থাকে। তো সেটাও কিন্তু একটা পরিবারের অংশের মধ্যে পড়ে। এ সিস্টেম অফ নমেনক্লেচার দিয়ে স্টপ দিয়ে দিবি। Then আসছে some economic provisions shared by the member of the group but having a special reference to the economic need associated with the child bearing or child rearing. অনেক সময় দেখবি বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যায়, কিন্তু বলে বাচ্চা মানুষ করার জন্য ভাই তোমাকে টাকা পয়সা দিতে হবে, যদি বাবা ছেড়ে চলে যায় বাবাকে দিতে হবে, মা ছেড়ে চলে গেলে মাকে দিতে হবে, যদি তারা ভালো ওয়েল সেটেলড হয়ে থাকে, ঠিক আছে? তো এইটাও কিন্তু একটা ফ্যামিলির একটা পয়েন্ট, যে তুমি যখন ফ্যামিলি করেছো সেই বাচ্চার দেখভাল, পড়াশোনা করার সব দায়িত্ব কিন্তু তার মধ্যে বাবা মায়েরই দায়িত্ব সেটাকে বহন করে নিয়ে যাওয়া। এক্সেপশনাল কেস তো অনেক থাকে, বাট আমি এক্সেপশনাল গল্পে যাচ্ছি না, সেগুলো আমরা সবাই জানি মোরাললেস, কিন্তু এগুলো হলো রুলস। তাহলে some economic provisions shared by the member of the group but having a special reference to the economic need associated with child bearing and child rearing. Okay, then আমরা আসছি a common habitations। যেমন কি একটা বাড়িতে, ধর আমরা যদি একটা কোনো বাড়িতে যাই, যারা যেমন সুমিতদের বাড়িতে আমরা যদি যাই, আমরা দেখতে পাবো সুমিতদের বাড়িতে মাছ মাংস খাওয়া হয় না, তাই তো সুমিত? হ্যাঁ ম্যাম। হুম, আচ্ছা। এবার যদি আমরা রাখিদের বাড়িতে যাই, দেখবো রাখিরা গ্রামে থাকে, ওদের বাড়িতে বেশ টাটকা টাটকা মাছ হয়, ঠিক আছে?
আচ্ছা, আবার যদি আমরা সানিয়াদের বাড়িতে যাই, দেখবো সানিয়াদের এই কদিন আগে উৎসব গেছে, ওরা লাচ্ছা পরোটা সিমাই এইসব জিনিস বেশি খায়। তো প্রত্যেকটা হ্যাবিটেন্ট, প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা কাস্টমস, তাদের নিজস্ব কিছু কালচার থাকে, নিজস্ব কিছু মানে কাস্টমস থাকে, যে প্রথাগুলো মেনেই তাদের কিন্তু বাচ্চারা মানে জন বংশ পরস্পরায় সেইভাবেই তাদের ট্র্যাডিশন চলে আসছে। তো এটাও কিন্তু ফ্যামিলির একটা পার্ট। ওকে, তাহলে এই 5টা পয়েন্ট মনে রাখবি ভালো করে। দেন আসছে ডিস্টিংটিভ ফিচার অফ দ্য ফ্যামিলি অর্গানাইজেশন। খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। ডিস্টিংটিভ ফিচার অফ দ্য ফ্যামিলি অর্গানাইজেশন, কিভাবে একটা ফ্যামিলি অর্গানাইজড হয়, কিভাবে তৈরি হয়। বল ম্যাম আমরা কি পড়ছি, নিউট্রিশন পড়ছি না অন্য কিছু পড়ছি? বাবা এগুলো নিউট্রিশনেও আছে, পড়তে হবে। শোন, আমারও এইগুলো পড়াতে বড় বোরিং লাগে, কিন্তু এগুলো আমাদের জানা উচিত প্রত্যেকে, যেহেতু আমরা কমিউনিটি নিউট্রিশনিস্ট হিসাবে কাজ করব। প্রতিটা জিনিস মাথায় রাখা আমাদের ভীষণ জরুরি, ঠিক আছে? কারণ যখন আমরা কাউন্সিলিং করতে যাব, এই সমস্ত জিনিস মাথায় রাখতে হবে। আমরা ভুলে গেলে চলবে না, সেই মানুষটা গ্রাম থেকে এসছে, তাকে আমি মেট্রো সিটি লাইফস্টাইল লিড করাতে বলছি, সেটা কখনো সম্ভব নয়। এই জন্যই কমিউনিটি নিউট্রিশনের চ্যাপ্টারে এই পয়েন্টগুলো ঢুকে আছে। চলো এবার আমরা দেখি যে ডিস্টিংটিভ ফিচার অফ দ্য ফ্যামিলি অর্গানাইজেশন কি বলেছে। না, শুধু পয়েন্ট গুলো মনে রাখ। প্রথম পয়েন্ট হলো ইউনিভার্সালিটি, মানে সার্বজনীনতা। আমরা যখন একটা ফ্যামিলি বিল্ড আপ করি, ধর বাড়ির কারু বিয়ে দেবো, দাদার বিয়ে দেবো, তো আমরা মনে মনে কি ভাবি, বৌদিটা এরকম হবে, এই বাড়ি থেকে আসবে, বেশ আমাদের সাথে হেসে খেলে থাকবে, যেন একদম আমাদের মতো হয়, এরকম একটা ভাবনা চিন্তা আমাদের সবারই থাকে, তাই না? তো ইউনিভার্সালিটি মানে হলো ইট ইজ দ্য মোস্ট নিয়ারলি ইউনিভার্সাল অফ অল দ্য সোশ্যাল ফর্মস। মানে সবাই আমরা চাই যেন আমরা সবাই সুষ্ঠুভাবে ভালোভাবে একসাথে, যেভাবে আমরা আগে ছিলাম, দাদার বিয়ে হওয়ার পরেও যেন আমরা একইভাবে ওইভাবেই যেন থাকতে পারি। আর বৌদিটাও যেন আমাদের বাড়ির মতো একদম হয়, যেন না আমাদের থেকে অন্য রকম হয়। দ্যাটস আর দ্য ইউনিভার্সালিটি, সবাই মিলে একসাথে একইভাবে থাকা। ওকে, অলমোস্ট এভরি হিউম্যান বিং ইজ অর হ্যাজ বিন দ্য মেম্বার অফ সাম ফ্যামিলি। প্রত্যেকটি বাড়ির মেম্বারের এই জন্য কিন্তু একটি বড় দায়িত্ব আছে। দেখবি বড় ফ্যামিলি এখনকার দিনে থাকে না, কেন না মানসিকতার পরিবর্তন ঘটে গেছে। এখন কেউ কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, কারো কথা মানে না, শোনে না, সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে পরিবার। কিন্তু আগেকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোরা দেখতে পাবি সব জয়েন্ট ফ্যামিলি ছিল, কোনো কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি তোরা খুঁজেও পাবি না, এখনো গ্রামের দিকে আছে। আচ্ছা, দেন আসছি ইমোশনাল বেসিস। ইমোশনাল বেসিস মানে কি? না, ইমোশনাল বেসিস মানে হলো যখন আমরা একটা ফ্যামিলি বিল্ড আপ করি, তখন অনেক সময় আমরা দেখতে পাই সেই ফ্যামিলির যে রুলস রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশন বাড়ির কোনো বউ অমান্য করছে, মানছে না, ঠিক আছে, বা মেয়ে মানছে না। তাদের বাড়িতে ট্র্যাডিশন আছে লাভ ম্যারেজ চলবে না, অ্যারেঞ্জ ম্যারেজই করতে হবে। তো মেয়ের কারু ভালো লেগেছে, বাবা মাকে না বলে পালিয়ে বিয়ে করে নিয়েছে। তো কি হলো, সেই ফ্যামিলিটার সেটা একটা ডিসপুটেড হয়ে গেল। সেই যে বাড়ির যে মানুষটি এই রুলসটার মানে তৈরি করেছে, যে এটা মানতে পারে না, সে কোনোদিনই এটা মানতে পারবে না। তো এই রকম ইমোশনাল একটা জায়গা থেকে অনেক সময় পরিবারগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গাগুলো আমাদের কিন্তু প্রত্যেকটি মানুষের খেয়াল রাখা উচিত, যে প্রত্যেককেই কিন্তু পরিবারকে ভালোবাসতে হবে। লাভ, প্রাইড, মানে গর্ব অনুভব করতে হবে, আমি এই বাড়ির মেয়ে, আমি এই আদর্শ নিয়েই চলবো। অ্যাফেকশন মানে ভালোবাসাটা থাকতে হবে পরিবারের প্রতি। জেলাসি অফ পার্সন, ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড পোসেশনস। অনেক সময় অনেকের মনে হয় ও বাবা ও বড় লোকের মেয়ে, ওদের বা ও বড় লোকের ছেলে, ওকে যদি আমি মানে আহ, বিয়ে করে ওদের বাড়িতে যেতে পারতাম আমি খুব ভালো থাকতাম। এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে অনেক বেশি তার পরিবারের প্রতি যত্নশীল হতে হবে। আমি যদি গরিব বাড়িতে থাকি তো থাকি, তো কি হয়েছে, আমি নিজে পড়াশোনা করে মানুষ হব, বাড়ি ঘর করবো, নিজে বাবা মাকে ভালো রাখবো, নিজে প্রতিষ্ঠিত হব, নিজের সমাজের প্রতি দায়বদ্ধ আছে। কারো লেজ ধরে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এই জায়গাগুলো ছোট থেকেই নিজেদের মধ্যে গ্রোন আপ করতে হবে।
যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, পরিবারকে দেখতে হবে, বাবা মাকে দেখতে হবে, এই জায়গাগুলোকে নিজেদের মধ্যে আনতে হবে আস্তে আস্তে। ওকে, দেন আমরা আসছি ফরম্যাটিভ ইনফ্লুয়েন্স। ফরম্যাটিভ ইনফ্লুয়েন্স মানে কি, কারো আইডিয়া আছে? না ম্যাম। ওকে, তো ইট ইজ দ্য আর্লিয়েস্ট সোশ্যাল এনভায়রনমেন্ট। অনেক আগেকার দিনে মানে অনেক পরিবারে আমরা দেখতে পেতাম যে কি হতো, যে বলছি দাঁড়া, যে ইট ইজ দ্য আর্লিয়েস্ট সোশ্যাল এনভায়রনমেন্ট অফ অল দ্য হায়ার ফর্মস অফ লাইফ। মানে ধর অনেক মানুষ না, মানে আগেকার যেসব মানুষজন তোরা দেখবি, সেই সব দেখবি তারা না নিজেদের জীবনযাত্রার প্রতি অনেক সচেতন। কেমন কিনা, তোরা যেমন রাত্রি 2টো 2:30টে মোবাইল নিয়ে থাকলেও তোরা সুন্দর কাটিয়ে দিবি, আবার বেলা 12টা 2টো পর্যন্ত ঘুমাতেও তোদের কোনো মানে লজ্জা লাগে না, তোরা সুন্দর বিছানায় ঘুমিয়ে যাস। কিন্তু আগেকার দিনের বাড়িতে এরকম ঘটনা ঘটলে তাকে ঘর থেকেই মনে হয় বার করে দিত। ঠিক আছে, আমার তো খুব মনে পড়ে যে আমার ছোটবেলায় যখন আমার ঠাকুমা ছিল, আমার মনে আছে আমাদের বাড়িতে 6টার পর যদি কেউ বিছানায় থাকতো তার গায়ে জল ঢেলে দেওয়া হতো, বিছানায় থাকা যাবে না। মানে এইরকম মানে অত্যাচার, পানিশমেন্ট। ঠিক আছে, এখনকার দিনে কোনো বিধিনিষেধ নেই, মা জানছে ও মেয়ে পড়ছে, ছেলে পড়ছে, মানে অনেক দেশ উদ্ধার করে দিয়েছে রাত জেগে, চলো ঘুমা, সুন্দর দরজা জানলা বন্ধ করে লাইট অফ করে তাকে আরো ঘুম পাড়িয়ে দেয়। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু কালচারের অনেক কি হয়েছে, অবক্ষয় ঘটেছে, মোবাইল আসার পর তো আরো ঘটেছে। তো এই জায়গাগুলো থেকেও আমাদের ফ্যামিলি অর্গানাইজেশন, ফ্যামিলিটা কিভাবে ডেভেলপ করছে, ফ্যামিলি নষ্ট হবে না ভালো হবে, সেই পরিবারের প্রতিটি ছেলে মেয়ের যে দায়িত্বশীল, সেগুলোও কিন্তু এই জায়গাগুলো থেকেই গড়ে উঠছে। আচ্ছা, দেন আসছে লিমিটেড সাইজ। আমরা জানি এখন পরিবার ভীষণ ছোট, দ্য সাইজ অফ দ্য ফ্যামিলি ইজ উইদিন এ লিমিট, 2জন 3জন 4জনের সংসার, সেখানে ইট ইজ নেসেসারি ফর এ ফার্টিনিটি টু বি দ্য লিমিটেড সাইজ উইথ ইটস ওন আইডেন্টিটি। মানে ওই 2জন 3জনের পরিবারের যখন আমরা গ্রোন আপ হই, বেড়ে উঠি, সেখানে তো আমাদের দায়িত্ব নেই বললেই চলে, বাবা মাই সব কাজ করে দেয়। ঠিক আছে, ছেলে মেয়ের কোনো দায়িত্ব থাকেই না। নিউক্লিয়ার পজিশন অফ দ্য সোশ্যাল স্ট্রাকচার, এটা তো আরো দেখতে পাচ্ছি দিনের দিন আরো বাড়ছে, বিশেষ করে প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি মানে পিতৃতান্ত্রিক সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি যে যেসব পরিবারে মেয়ে আছে, বাবা মারা তাদেরকে এখনো, না বাবা তোকে বেরোতে হবে না আমি যাচ্ছি, মানে বাবা 60-65 বছর হয়ে গেছে, মেয়ে বাড়িতে আছে, তাকে কোথাও বেরোতে দেবে না। কি না, যেহেতু আমাদের প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি, পিতৃতান্ত্রিক সোসাইটিতে আমরা বসবাস করি। রেসপন্সিবিলিটি অফ দ্য মেম্বার, বাড়ির প্রতিটি মেম্বারের, প্রতিজনের, ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, প্রত্যেকের তার পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা উচিত। এবার আসছে আমাদের সোশ্যাল রেগুলেশনস। প্রত্যেকটা প্রত্যেকটা কাজের যেমন একটা রেগুলেশন থাকলে সেই কাজটা মনিটরিং ভালো হয়, সেটা অনেক স্ট্যান্ডার্ডাইজড হয়, সেরকম ফ্যামিলিরও যদি কিছু রেগুলেশন থাকে যে 7টায় তোমাকে ঘুম থেকে উঠতেই হবে, রাত্রি 8টার মধ্যে বাড়ি ফিরে আসতেই হবে, সেই বাড়ির ছেলেমেয়েরা কখনো খারাপ হবে না। ঠিক আছে, কারণ তারা একটা রেগুলেশনে ছোট থেকে বাঁধা, একটা সিস্টেমে বাঁধা তারা। ঠিক আছে, যাদের বাড়িতে এরকম কোনো নিয়ম কানুন নেই, তাদের বাড়ির ছেলেমেয়েরাই দেখবি বেশি অবাধ্য, বেশি বাজে কাজ খারাপ কাজ এসব তারা করে বসে। কেন করে বসে, তারা জানে আমাদের বাবা মারা তো এত সচেতনই নয়, কখন ঢুকলাম কখন বেরোলাম কেউ কোনো খবরও রাখে না, কিছুই রাখে না। কিন্তু যে বাড়িতে বাবা মা খুব স্ট্রিক্ট, মানে এটা ফলো আপ করতে হয় সবাইকে, সেখানে কিন্তু ছেলেমেয়েরা ভালো হতে বাধ্য হয়। ঠিক আছে, দেন আমরা আসছি টাইপ অফ ফ্যামিলিজ। অনেক রকম ফ্যামিলি হয়, অনেক রকম কমিউনিটি আমরা পড়লাম, এবার আসছি টাইপ অফ ফ্যামিলি। আজকে আমরা দেখব নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি মানে কি, বাবা মা আর ছেলে বা মেয়ে থাকবে। ঠিক আছে, দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য 2 জেনারেশন ফ্যামিলি। 2 জেনারেশন মানে বাবা মা আর তাদের সন্তান। ঠিক আছে, মানে এদিকে বাবা বাবা থাকলো, মা থাকলো, আর তাদের একটি সন্তান থাকলো, এই গেল 2 জেনারেশন। আবার 3 জেনারেশন হলে কি হবে, এটা ঠাকুমা থাকবে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রিডোমিনেন্ট ফ্রম দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটি। এখন ম্যাক্সিমাম বাড়িতে এই সিনারিওই তোরা দেখতে পাবি, আর ঠাকুমাকে রাখবে না বাড়িতে, কিন্তু কাজের লোককে সুন্দর রাখবে। ওকে, দ্য এক্সটেন্ডেড অর জয়েন্ট ফ্যামিলি, আমরা জানি কাকে বলে, মানে যখন বাড়ির লোক সংখ্যা 5জন বা তার বেশি হয়ে যায় তখন তাকে বলে এক্সটেন্ডেড বা
জয়েন্ট ফ্যামিলি। ওকে, দেন আমরা আসছি অন দ্য বেসিস অফ ব্লাড রিলেশনশিপ। রক্তের সম্পর্কের ওপর নির্ভর করে অবশ্যই আমরা জানি পরিবার গড়ে ওঠে। এটাকে বলে কনসানজুয়েন্ট ফ্যামিলি, যার মানে টার্মিনোলজিটা এসছে একটা ল্যাটিন শব্দ থেকে। কনসানগুইন মানে হলো ব্লাড রিলেশন, এক কথায় বলে দিলাম। কনসানগুইন ফ্যামিলি কাকে বলে পরীক্ষায় এরকম যদি কোয়েশ্চেন দেয় তখন লিখবে ইট ইজ আ রিলেশনশিপ অফ দ্য ব্লাড। তো এটাই উত্তর, ঠিক আছে। যেমন হাজব্যান্ড ওয়াইফ, ব্রাদার সিস্টার্স, আঙ্কেল আন্টি এরকম, ঠিক আছে। আর একটার এক্সাম্পল হলো নেয়ার ফ্যামিলি, মানে নিয়ারেস্ট টু দ্য ব্লাড, ব্লাডের যত কাছাকাছি রিলেশন থাকবে তাকে বলা হয় কনসানগুইন। এটা এবার বলছে কনজুগাল। কনজুগাল ফ্যামিলি কাকে বলে না, কনজুগাল ফ্যামিলি যেমন হলো ইট ইজ দ্য নিউক্লিয়াস অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, মানে আর তাদের একটি অফস্প্রিং থাকবে, মানে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের বাচ্চা, তাকে বলে কনজুগাল ফ্যামিলি। ওকে, এই কনজুগাল ফ্যামিলির উদাহরণ হলো মডার্ন সোসাইটি, বাবা মা সন্তান নিয়ে তাদের পরিবার, তাই তাদের সন্তানের বন্ধু হলো মোবাইল, টিভি, ট্যাব, কাজের লোক, ঠিক আছে। তারা দাদু ঠাকুমা, জেঠু জেঠিমা কাউকে চেনে না, কোনো রিলেশনশিপ তাদের মধ্যে বিল্ড আপ হয় না। এই জন্যই এখনকার ছেলেমেয়েরা এত অ্যাগ্রেসিভ, একদম মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে না, কিছু ওভারকাম করার ক্ষমতা থাকে না, এই জন্যই, ঠিক আছে। আর আমরা যেসব সময় বড় হয়েছি, আমরা একসাথে মানে 15-20 জন ভাই বোন বড় হয়েছি, আমাদের কখনো এসব মনেই হতো না, ঠিক আছে। তো এইগুলো এখনকার দিনের প্রবলেম, ঠিক আছে, এই প্রবলেম গুলোকে ওভারকাম করতে হবে আমাদের। অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স অফ ইচ ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, দ্য ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, ফ্যামিলিটা কেমন ভাবে তৈরি হবে, ইজ ফ্যামিলি ইনটু হুইচ ওয়ান পার্সন ইজ বর্ন, ঠিক আছে। এটা কি বললাম, এটার মানে কি, অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স অফ ইচ ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, মানে হলো ধর সাপোজ একটা উদাহরণ দিই, দ্য লাইফ অফ অ্যান উইমেন আফটার ম্যারেজ অ্যান্ড চাইল্ড বার্থ। ধর একটা মেয়ে বড় হলো, তারপর তার বিয়ে হয়ে চলে গেল, সে পরিবারে ছিল বাবা মা আর মেয়ে, তার বিয়ে হলো জয়েন্ট ফ্যামিলিতে, তাহলে কি হলো, তার পুরো পরিবারের ওরিয়েন্টেশনটাই তার বদলে গেল। সে খুঁজেই পাচ্ছে না কিভাবে সেখানে নিজেকে হ্যাবিটেট করবে, নিজেকে কিভাবে সে ওখানে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকবে। এই জায়গাটা কিন্তু এটাও এটাও কিন্তু ওয়ান টাইপ অফ একটা ফ্যামিলির মানে তৈরি হওয়ার একটা টাইপ। জয়েন্ট ফ্যামিলি থেকে সিঙ্গেল ফ্যামিলিতে এসছে বা সিঙ্গেল থেকে জয়েন্টে গেছে, এগুলো কিন্তু ঘটনা ঘটে থাকে। আচ্ছা, দেন এবার আমরা আসছি অন দ্য বেসিস অফ রেসিডেন্স। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে তিনটে ফ্যামিলি আছে। রেসিডেন্স মানে কেমন ভাবে আমরা থাকছি। প্রথম হলো প্যাট্রিলোকাল, দাঁড়া এক সেকেন্ড, প্যাট্রিলোকাল অর ভিরিলোকাল ফ্যামিলি, নামগুলো ভালো করে মনে রাখবি। কেমন কি, এটার উদাহরণ কি, প্যাট্রি মানে মনে রাখবি পিতৃতান্ত্রিক। ওকে, এখানে ছেলেরা বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসে। অনেক জায়গায় তোরা যদি নর্থ বেঙ্গলের দিকে যাস, ওখানে দেখতে পাবি মেয়েরা বিয়ে করে ছেলেদেরকে বাড়িতে নিয়ে আসে, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান কালচারে প্যাট্রি, যেহেতু প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি, পিতৃতান্ত্রিক, সেই জন্য এখানে কিন্তু ছেলেদের গুরুত্ব মানে ছেলেদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। আর নর্থ বেঙ্গলের দিকে এমন কিছু ট্রাইব আছে যাদের মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে ঘরে নিয়ে আসে, ওটা হলো ম্যাট্রিটার্টিক সোসাইটি, ঠিক আছে। এন্ড এই যে বললাম ম্যাট্রি লোকাল অর, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছিস, অ্যান্ড ম্যাট্রি লোকাল অ্যান্ড ইউক্সো রি লোকাল ফ্যামিলি, রিক্সো লোকাল ফ্যামিলি। এটা কেন বলছে না, এখানে দেখা যায় কাপেলরা যখন বিয়ে করে সেই মেয়ে তার হাজবেন্ডকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে গ্রোন আপ করে, সেখান থেকে সে মানে বড় হতে থাকে, চাকরি বাকরি দেয়, সুযোগ করে দেয়, সেখান থেকে তারা থাকে। এটা মোটামুটি সাউথ ওয়েস্টে বেশি দেখা যায়, নর্থ ইস্টেও দেখা যায়, ঠিক আছে। এবার আসছে নিও লোকাল ফ্যামিলি। নিও লোকাল ফ্যামিলি কাকে বলে, যখন দেখা যায় নিউলি কাপল যখন তারা বিয়ে করে, দে সেট আপ দেয়ার ওন হাউস হোল্ড ইন্ডিপেন্ডেন্ট। অনেক সময় তোরা দেখবি জয়েন্ট ফ্যামিলি থেকে
বাড়িঘর নেই, তাই ছেলেরা বিয়ে করে আলাদা জায়গায়, যেমন ধর আজকাল যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় বিয়ে করে সোজা তার ওয়াইফকে নিয়ে সোজা যেখানে সার্ভিস করে সেখানে গিয়ে তারা সেটেল হয়ে যায়। এই কন্ডিশনটা, এটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ফ্যামিলিজ এর মধ্যে বেশি দেখা দেয়। এটাকে বলে নিও লোকাল ফ্যামিলি। ওকে, তাহলে অন দ্য বেসিস অফ রেসিডেন্সের ওপর তিনটে ভাগ, একটা হলো প্যাট্রি লোকাল, একটা ম্যাট্রি লোকাল, একটা নিও লোকাল। ওকে, আর একটা আছে অ্যাভিনুকু লোকাল ফ্যামিলি। অ্যাভিনুকু লোকাল ফ্যামিলিতে দেখা যায়, এটা আবার একটু হাস্যকর। হিয়ার দ্য কাপল গোজ টু লাইভ ইন ম্যাটার্নাল আঙ্কেল হাউস। যখন তারা বিয়ে করে মায়ের মামার কাছে তারা চলে যায়। আমি জানি না, আমি কখনো দেখিনি, তোরা দেখেছিস কিনা আমি জানি না। বিয়ের পর সে বাবার মামা অথবা মায়ের মামা আর কি, ম্যাটার্নাল আঙ্কেল মানে মায়ের মামার কাছে গিয়ে তারা, সেই কাপেলটা বড় হয়, মানে ভাগনা ভাগ্নি হবে হয়তো, মামার কাছে গিয়ে বড় হয়েছে, মামাই তাদের দেখভাল করে, মামাই তাদের থাকতে দেয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, দেন আমরা আসছি অন দ্য বেসিস অফ ডিসেন্ট। ডিসেন্ট মানে কি? এটার দু রকম ভাগ। একটা হলো প্যাট্রিলিনিয়াল ফ্যামিলি। প্যাট্রিলিনিয়ার কথার মানেই আমরা বুঝতে পারছি বাবার কথা শুনতে হবে, বাবা যা বলবে সেই মতো চলবে। এখানে কি হচ্ছে না, আন্ডার দ্য সিস্টেম পিপল ট্রেস ডিসেন্ট অ্যান্ড ট্রান্সমিট প্রপারলি থ্রু দ্য মেল সাইড অফ দ্য ফ্যামিলি ফ্রম ফাদার টু সন। মানে এটার মানে হলো বাবা যা বলবে ঘরের লোককে, মানে তার ওয়াইফকে, তার ছেলে মেয়েদের সেই কথাই শুনতে হবে। আর মানে বাবা যখন বউকে বিয়ে করে নিয়ে আসবে, মাকে নিয়ে আসবে, মাকে বাবার বাড়ির মতো হয়ে যেতে হবে। আর ম্যাট্রিলিনিয়াল ফ্যামিলিতে কি হবে, মা যখন বাবাকে নিয়ে আসবে বিয়ে করে, তো মায়ের বাড়ির কালচারটা তাকে কি করতে হবে, রপ্ত করে নিতে হবে। এটা কোথায় দেখা যায়, দেখ খাসিয়া অ্যান্ড গারো ইন ইন্ডিয়া, যে বললাম না কিছু জনজাতি আছে তাদের মধ্যে এই কালচারটা দেখা দেয়। এবার আসছে অন দ্য বেসিস অফ অথরিটি। সেই অথরিটিটাও ডিপেন্ড করছে, প্যাট্রিয়ার্কিয়াল হলে বাবা যা বলবে তাই শুনতে হবে, আর ম্যাট্রিয়ার্কিয়াল হলে মা যা বলবে তাই শুনতে হবে। মানে মায়ের বাড়িতে যদি মায়ের মা মানে শাশুড়ি মা যা বলবে জামাইকে সেটাই শুনতে হবে। ওকে, আর আসছে সিমেন্ট্রিক্যাল অ্যান্ড ইগারিটিশিয়ান ফ্যামিলি। এই ফ্যামিলিতে কি হচ্ছে না, বাবা আর মা মানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ ইকুয়াল, তারা 50-50% তাদের মতামত শেয়ার করার জায়গা রাখে এবং সেই মতোই ফ্যামিলিটা চলে। এটা ন্যাচারালি হয় ইউএসএ ইউকেতে। ইউএসএ ইউকেতে না হাজবেন্ড ওয়াইফের কাজ ভাগ করা থাকে। ওখানে আমি খাবার দেব না, আমি রান্না করব না, আমি বিছানা ঝাড়ু লাগাবো না, এসব কোনো ব্যাপার নেই। ওটা হলো সিমেন্ট্রিক্যাল, সবাইকেই সমান সমান কাজ করতে হবে, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে একদম নেই। ঠিক আছে, অন দ্য বেসিস অফ ইন গ্রুপ অ্যান্ড আউট গ্রুপ অ্যাফিলিয়েশন। মানে কি, ফ্যামিলি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি না, এটা হলো এন্ডোগেমিয়াস ফ্যামিলি। এন্ডোগেমিয়াস ফ্যামিলি কাকে বলে না, যে ফ্যামিলিতে বিভিন্ন রকমের ক্লাস, কাস্ট, রেস, এথনিক গ্রুপ, রিলিজিয়ান এই ধরনের মানুষ একসাথে বসবাস করে তাকে বলে এন্ডোজেনিয়াস ফ্যামিলি। এক্সোগেমাস ফ্যামিলি কাকে বলে না, when people must marry out of a group the clan of the group, মানে নিজেদের ধর ব্রাহ্মণ পরিবার থেকে বেরিয়ে এসে শূদ্র পরিবারে বিয়ে করেছে, একটা এক্সাম্পল দিলাম, তাকে বলে এক্সোগ্যামিয়াস ফ্যামিলি। বা হিন্দু ছিল মুসলিমকে বিয়ে করেছে, শিখ ছিল জৈনকে বিয়ে করেছে, এগুলো হলো এক্সোজেনিয়াস। আর এন্ডোজেনিয়াস কি, আমি হিন্দু, হিন্দুকে বিয়ে করেছি, আমি মুসলিম, আমি মুসলিমকে বিয়ে করেছি, এটা হলো এন্ডোগেমিয়াস ফ্যামিলি। এবার আসছে অন দ্য বেসিস অফ ম্যারেজ রিলেশন। ম্যারেজ রিলেশনের ওপর ডিপেন্ড করেও কিন্তু ফ্যামিলি তৈরি হয়। প্রথম হলো মোনোগেমিয়াস ফ্যামিলি। এখানে কি হচ্ছে, একজন হাজবেন্ড কনসিস্ট অফ ওয়ান হাজবেন্ড অ্যান্ড ওয়ান ওয়াইফ। মোনোগেমিয়াস, মোনো মানে একা, একটি হাজবেন্ড একটি ওয়াইফ। যখনই সেটা পলিগোমাস হয়ে গেল, যদি ওয়ান ম্যান ইজ ম্যারিড টু মোর দ্যান ওয়ান ওমেন দেন পলিজেনি। আর যদি ওয়ান ওমেন হ্যাজ সেভারাল হাজবেন্ড অ্যাট দ্য সেম টাইম, এটাকে বলে পলিয়ান্ড্রি। ঠিক আছে, এটা মুসলিম কমিউনিটিতে অনেক সময় দেখা যায়,
ঠিক আছে? তো এই ধরনের যে এত রকম ভাগ, পলিয়ান্ড্রাই, ঠিক আছে, একটি মহিলার একাধিক যদি হাজবেন্ড থাকে, একটি হাজবেন্ডের একাধিক যদি মহিলা থাকে তাকে বলে পলিজিনি। এই হলো ফ্যামিলির কি বললাম টাইপস। এবার পড়বো রাইট দ্য ফাংশন অফ দ্য ফ্যামিলি। ফ্যামিলির ফাংশন কি, ফ্যামিলি কি কি কাজ করে এগুলো নিশ্চয়ই সবাই আমরা জানি। প্রধান কাজ হলো রিপ্রোডাকশন অফ দ্য চাইল্ড বার্থ, বাচ্চা উৎপাদন করা, চাইল্ড রেয়ারিং অ্যান্ড চাইল্ড কেয়ার, বাচ্চাকে দেখভাল করে মানুষ করা, সোশ্যালাইজেশন অফ দ্য ফ্যামিলি, সবার সাথে সোশ্যাল মানে সোসাইটি মানে সুসম্পর্ক বজায় রাখা, সোশ্যাল সোশ্যাল হওয়া, আনসোশ্যাল না হওয়া, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এটাও একটা পরিবারের গুরুত্বপূর্ণ কাজ, এডুকেটিভ রোলস, অবশ্যই কিভাবে তারা জীবনে দাঁড়াবে প্রতিষ্ঠিত হবে সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেয়ার অফ ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট, বাড়ির বয়স্কদের দেখভাল করা, প্লেসমেন্ট ফাংশন, ম্যারেজ এন্ড এ ফ্যামিলি, এইসব ঘটনা ঘটলে সেগুলোকে দেখভাল করা যাতে ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, ইকোনমিক সাফিসিয়েন্সি অফ ফ্যামিলি, যাতে বাড়ির অর্থনৈতিক অবস্থাটা ভালো করে বজায় থাকে, তার জন্য ছেলে মেয়েদের বাবা মা ভালো করে পড়াশোনা শেখায় যাতে আগামী দিনে তারা পরিবারের হাল ধরতে পারে, হেলথ কেয়ার, প্রত্যেকের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, রিক্রিয়েশন, আনন্দ, নাচ গান এসবে যোগদান করা, উইশ ফুলফিলমেন্ট থ্রু মোরাল অর ইমোশনাল সাপোর্ট, লাভ অ্যাফেকশন, যাদের যা ইচ্ছা, পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে তো বাবা মা সেলিব্রেট করলো, পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে তো বাবা মা বাচ্চাকে মেরে ফাটিয়ে দিল না, সেটা করলে চলবে না, তার মোরাল সাপোর্ট আরো বাড়াতে হবে, ঠিক আছে? একবার খারাপ হয়েছে তো কি হয়েছে, এখনো অনেক টাইম আছে ভালো করার। অ্যান্ড প্রপার্টি ট্রান্সমিশন, নিজের সম্পদকে রক্ষা করা, এই গেল পরিবারের কাজ। এবার আমরা পড়বো কমিউনিটি নিউট্রিশন কাকে বলে। এগুলো তুই বা আমি কেউ বলিনি, এগুলো এক একটা নিজস্ব ডেফিনেশন, এটা একদম কমা পূর্ণচ্ছেদ ভাবেই মুখস্থ করতে হবে, যেমন হেলথের ডেফিনেশন আমরা মুখস্থ করেছিলাম। কি বলেছে না, অ্যাকর্ডিং টু দ্য লেটার আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন 1996 by Mason and co-worker suggest the name public nutrition. তোরা অনেক জায়গায় এখন কমিউনিটি নিউট্রিশনটাকে পাবলিক নিউট্রিশন বলেও তোরা দেখতে পাবি, পাবলিক নিউট্রিশনিস্ট এই নামেও কিন্তু পোস্টও আছে অলরেডি, প্রাইভেট যেসব হসপিটাল আছে, পাবলিক ডিলিং, ঠিক আছে? এখানে কি বলেছে না, টু ডিফাইন করেছে এ নিউ ফিল্ড encompassing the range of the factor known to influence nutrition and population. পপুলেশনের সাথে নিউট্রিশনের কি যোগসূত্র, সেটাই অ্যাকচুয়ালি কমিউনিটি নিউট্রিশন, including diet and health, social, cultural, behavioral factors and economic and political context. বিভিন্ন টপিক, হেলথ ভালো রাখতে হবে, ভালো সোশ্যাল লাইফ তাদেরকে দিতে হবে, কালচারাল বিহেভিয়ার সবকিছু যেন ঠিকঠাক থাকে, পলিটিক্যাল, তবেই সেই পরিবারের সেই কমিউনিটির মানে সেই কমিউনিটিকে বাংলায় কি বলবো, কমিউনিটি বলি এখন, বাংলা মনে পড়ছে না, সেই কমিউনিটিটা যাতে ভালো করে মানে ভালোভাবে গড়ে ওঠে অ্যাকচুয়ালি। ইট ইনক্লুডস ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, একটা কমিউনিটি নিউট্রিশন ভালোভাবে গড়ে ওঠার জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস এর দরকার। তোরা একটু বলবি কি কি অ্যাক্টিভিটিস লাগে, একজন একজন করে একটা করে পয়েন্ট বল। Ma'am, an understanding and raising awareness of the nature, causes and consequences of nutrition problems and related health disorders in society. মানে কি অ্যাওয়ারনেস বাড়াতে হবে, তাই না? দিয়ে কি করতে হবে, সোসাইটি যে আমরা যে এত অ্যাওয়ারনেস ক্যাম্প করি, অ্যাজ এ কমিউনিটি নিউট্রিশনিস্টের প্রধান কাজ রেইজিং অ্যাওয়ারনেস। আমরা যে পিডি এর মেম্বার হয়েছি দেখবি লেখা আছে রেইজিং অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেন্ট দ্য ম্যাল নিউট্রিশন, ঠিক আছে? দেন বল, সেকেন্ড একজন বল। বল তাড়াতাড়ি, একজন করে আনমিউট করে করে একটা পয়েন্ট বল, আমি ডেসক্রিপশন করব।
ম্যাম বলবো? হ্যাঁ বল, এক একজন করে এক একটা বল। Epidemiology, including monitoring, surveillance, and evaluation. এপিডেমিওলজি মানে কি? এপিডেমিওলজি মানেও হলো আঞ্চলিক যেসব কাজকর্ম হয়। এপিডেমিও মানে অ্যাকচুয়ালি এপিডেমিওলজিস্ট কাদের বলে? যারা ওই কমিউনিটির মধ্যে বিভিন্ন রকম কাজকর্ম করে, সেগুলোকে মনিটরিং করা, সে তাদের ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা সেগুলোকে দেখা। এই সমস্ত কাজগুলো যদি ঠিকঠাক হয়, যেমন আশা কর্মীরা ঠিকঠাক কাজ করে, হেলথের লোকরা ঠিকঠাক কাজ করে, সেই জায়গার শিক্ষাটা যদি স্কুল কলেজগুলো ঠিকঠাক কাজ করে, তবেই সেই কমিউনিটি নিউট্রিশনটা ঠিকঠাক সেই জায়গায় পাবে। ঠিক আছে, নেক্সট বল। Nutritional requirements. হ্যাঁ, নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট আমরা জানি প্রত্যেকটা এজ গ্রুপে ডিফারেন্ট ডিফারেন্ট নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, সেটাকে ফুলফিলমেন্ট করতে হবে। Behavior. হ্যাঁ বল, এইখানে যা পয়েন্ট আছে এগুলো ধরে ধরে বল। Public education, especially nutrition education for behavioral change. হ্যাঁ, পাবলিক এডুকেশন মানে প্রত্যেকটি মানুষকে নিউট্রিশন সম্পর্কে শিক্ষা দিতে হবে। স্পেশালি নিউট্রিশন এডুকেশন, এই যে আমরা যখন ক্যাম্প করি না, আমাদের নিউট্রিশনের লোকদের এখন সবাই খুব চায়। কেন কিনা মানুষকে দুটো যখন তুমি বলবে যে খাবার সম্পর্কে জ্ঞান দেবে, ভালো থাকার জন্য দেবে, তারা কিন্তু অটোমেটিক্যালি তোমার মুখপানে চেয়ে থাকবে যে এই দিদিমণিটা আসলে আমাদের বলে দেয় কি খেলে আমরা ভালো থাকবো। কারণ আমরা কখনোই সবসময় চাই না যে ডক্টরের, অ্যালোপ্যাথি ডক্টরের কাছে গিয়ে ব্লাড টেস্ট করে ছুঁচ ফুটিয়ে আমরা সেই জায়গাগুলো বারবার যাই। একবার দুবার গেলাম ঠিক আছে, বাকি সময় আমরা চাই নিজেদের ডায়েটের মাধ্যমে সেই পরিবর্তনটা ঘটাতে এবং সুস্থ থাকতে, এবং অবশ্যই বিহেভিয়ারাল চেঞ্জটাকেও ঠিকঠাক করে নিতে। নেক্সট পড়ো। Community nutrition. বল বল। Community community nutrition and community based programs. হ্যাঁ, এটা নিয়ে বলার কিছু নেই, এরকম অনেক প্রোগ্রাম তোরা করিস এবং জানিসও। নেক্সট বল। Programs and interventions, their design, planning, management, and evaluation. এটাও তাই, আমরা যখন কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যাই তার আগে আমরা একটা ডিজাইন করি যে আমরা কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কাদের ওপর কাজ করব, কিভাবে কাজ করব, এবং করে আসার পর যদি তাদের ডেটাগুলো নিয়ে থাকি সেটাকেও আমরা ইভ্যালুয়েশন করি, যে দেখি তো তাদের বিএমআইটা কত, আন্ডার নারিশ না ওভার নারিশ না ম্যাল নারিশ না কি কি ক্লিনিক্যাল সমস্যা তাদের আছে একটু দেখি তো। ঠিক আছে, চলো বাকি পয়েন্টগুলো সেগুলোই আছে। এরা কারা অ্যাকোমোডেট করে না, বেসিক্যালি বিভিন্ন রকম স্কুল হেলথ ক্যাম্প, ঠিক আছে, এরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করে থাকে এবং মানুষকে অ্যাওয়ার করে থাকে। দেন আসছি কমিউনিটি হেলথ কাকে বলে। একটা এগুলো প্রত্যেকটা ডেফিনেশন যা বলা আছে তাই লিখতে হবে। Euro Symposium 1966 defined community health, which include all the personal health and environmental service in any public or private one. That's are called community health. Community health মানে কি? সেই এলাকায় বসবাসকারী সমস্ত মানুষের জীবন যখন সুন্দর থাকবে, ভালো থাকবে, তখন তাকে আমরা বলবো কমিউনিটি হেলথ। কোন কোন ফ্যাক্টর কমিউনিটি হেলথকে প্রভাবিত করে? হুইচ ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য কমিউনিটি হেলথ? কোন কোন ফ্যাক্টর? বেসিক্যালি ফার্স্ট, টোপোগ্রাফিক্যাল অর ফিজিক্যাল কন্ডিশন, মানে কি জিওগ্রাফিক্যাল রিজিয়নের ওপর ডিপেন্ড করে তারা কিন্তু কমিউনিটি হেলথকে কি করে না এফেক্ট করে। যেমন আমরা তার একটা এক্সাম্পল দিই, যেমন জিওগ্রাফিক্যাল লোকেশন অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন লাইক ন্যাচারাল রিসোর্স, টাইপ অফ ল্যান্ড, টেম্পারেচার, হিউমিডিটি, রেনফল, রোডস, মোড অফ ট্রান্সপোর্ট, এরা সবাই কিন্তু কি করে আমাদের ফিজিক্যাল কমিউনিটি হেলথকে কিন্তু এফেক্টেড করে। ধর আমাদের কলকাতা যখন যাওয়ার ছিল, আমরা শুনলাম ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। এবার আমাদের শরীরে তখন অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন হরমোন বেশি ক্ষরণ হতে শুরু হলো। এ কে ফোন, ও ওকে ফোন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করব খুঁজে পাচ্ছি না।
তারপর আস্তে আস্তে প্রবলেমটা সলভ হলো, আমরাও ধীরে সুস্থে শান্ত হলাম, সবই মিটলো। ঠিক আছে? এই যে একটা অস্থিরতা, মানে একটা হঠাৎ করে আমাদের শরীরের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল, এই রে কলকাতা আমরা যাব কিসে, কিভাবে যাব, কি করব, এই জায়গাটাকে বলছে ফিজিক্যাল কন্ডিশনটা যখনই হ্যাম্পার হয়ে যায় তখনই কমিউনিটি হেলথও ডিটোরিয়েট হবে। ধর তুই যদি রেগে থাকিস, তুই ক্লাসে বন্ধুদের সাথে বাজে বিহেভ করবি, তখন বন্ধুরা কি করবে, বিরক্ত হবে, তোর উপর রেগে যাবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, সেই জায়গার কন্ডিশনটা নষ্ট হয়ে গেল। এইভাবে কমিউনিটি হেলথকে ডিটোরিয়েট করে। দেন আছে এগ্রিকালচারাল প্রসিডিওরস। এগ্রিকালচারাল প্রসিডিওরস এর মধ্যে আমরা সবাই জানি তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হলো প্রি পোস্ট, আর একটা হলো কালচার। মানে কি, যখন একটা ধানের কথা দিয়ে আমি উদাহরণ দিই, তা agricultural facilities like type and quantity of agricultural production, availability and utilization of land of agricultural procedures, post harvest technology, all may influence community health। বলেছে আমরা কিভাবে চাষ করব, ধানটা কোন ধান কিনবো, সেটা লাগাবো কিভাবে, কতটা জল দেবো, কতটা রোদ দেব, কতদিন পর তাকে আমরা তুলবো, এটা কিন্তু চাষিদের কাছে একটা পুরো প্ল্যানিং করা থাকে। আমার থেকে যারা, যাদের চাষবাস আছে তারা অনেক ভালো জানে এইসব সম্পর্কে, আমার থেকে তাদের নলেজ অনেক বেশি থাকবে। আচ্ছা, এখানে কাদের বাড়িতে হারভেস্টিং হয়? ধান গম কাদের কাদের হয়? অপর্ণাদের? কে? আমাদেরও হয়। রাখি, ঐশিকা। আচ্ছা, তাহলে তোরা তো আমার থেকে এটা খুব ভালো জানবি যে যখন মারা ধান লাগায়, মানে ধান চাষ হয় তার আগে কতটা মানে ক্যালকুলেশন তাদের করে গোটা ব্যাপারটাকে করতে হয়। আচ্ছা, এবার গেল ডেমোগ্রাফিক প্রোফাইল। ডেমোগ্রাফিক প্রোফাইল মানেই সেই পপুলেশনটা কতটা সাইজ, কত বড়, কম্পোজিশন, ডিস্ট্রিবিউশন, ফ্যামিলি সাইজ কেমন, টাইপ অফ ফ্যামিলি কেমন, এগুলো সব কিছু দেখে নির্ধারণ করা হয় যে কমিউনিটি হেলথ কেমন হবে। ধর এক একটা কমিউনিটিতে সব মানুষই ম্যালনারিশ, তো তাকে কি করে ভালো করবি? দু চারজন ম্যালনারিশ, তাহলে তাকে ভালো করা সম্ভব। অনেক সময় যখন দেখিস না ডেঙ্গু ছড়ায়, বলে ওই পাড়ায় একটা ডেঙ্গু হয়েছে, সাথে সাথে ওই পাড়ার সবাই হসপিটালাইজড হয়ে যায়, কারণ ওই পাড়ায় লোক সংখ্যা বেশি ছিল না। এবার যদি বলে গোটা বাঁকুড়ায় ডেঙ্গু হয়েছে, তখন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে। দেন আসছে কালচারাল বিলিফ অ্যান্ড অ্যাটিটিউড। এটা তো আমরা সবাই জানি, এটার উপর ডিপেন্ড করে কমিউনিটি হেলথ। সোশিও ইকোনমিক, কোথায় গেল, হ্যাঁ, তাহলে ডেমোগ্রাফিক প্রোফাইল বললাম, কালচারাল বিলিফস অ্যান্ড অ্যাটিটিউড এটা তো অবশ্যই ডিপেন্ড করে। সোশিও ইকোনমিক স্ট্যাটাস অবশ্যই ডিপেন্ড করছে কমিউনিটি হেলথকে। হেলথ স্ট্যাটাস, হেলথ স্ট্যাটাস কেমন থাকবে, হেলথ স্ট্যাটাস এইবার তোদেরকে আমি নেক্সট দিন পড়াবো, যেটার মধ্যে কয়েকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো মরবিডিটি অ্যান্ড মর্টালিটি রেট অফ এজ অ্যান্ড কজেস। এইটা যে মৃত্যু হার কত, আর প্রতি বছর কত মানুষ মারা যাচ্ছে, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পড়বো পরের দিন ক্লাসে। অ্যাভেলেবল হেলথ ফেসিলিটিস, এর মধ্যে আমরা জানি যে সব জায়গায় উন্নত পরিষেবা প্রদান করা হয়, সেখানে এমসিএইচ মানে ম্যাটার্নাল চাইল্ড হেলথ, এমসিএইচ সেখানে তত বেশি উন্নত, সেখানে মায়ের মৃত্যুর হার, বাচ্চার মৃত্যু হার অনেক কম, সেই কমিউনিটিটা অনেক বেশি ভালো, অনেক বেশি সুস্থ, হেলদি কমিউনিটি সেটা। এবার একটা চার্ট বা ডায়াগ্রাম আছে, যে এতক্ষণ যা যা বকেছি সবকিছু একটা জায়গায় দেওয়া আছে। ফ্যাক্টর অ্যাফেক্টিং কমিউনিটি হেলথ, কোন কোন ফ্যাক্টর দায়ী। প্রথমেই হলো ডেমোগ্রাফিক ফ্যাক্টর, যদি বড় কোশ্চেন আসে, শর্ট নোট আসে, এই ডায়াগ্রামটা লিখে দিলেই ফুল নাম্বার। ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, যার মধ্যে এজ, আরবান রুরাল পপুলেশন, বার্থ রেট, মর্টালিটি রেট, সেক্স রেশিও, অ্যাভারেজ এজ অ্যাট মেনার্ক, এগুলো ম্যারেজ, এগুলো পড়ে। হেলথ ফ্যাক্টরস কোনগুলো, মেডিকেল টেকনোলজি, হেলথ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচারস, ইউটিলাইজেশন অফ হেলথ সার্ভিস, হাইজিন অ্যান্ড এনভায়রনমেন্টাল স্যানিটেশনস, এরা হলো হেলথ ফ্যাক্টরস। সোশ্যাল ফ্যাক্টরস কারা, হাউজিং, রিক্রিয়েশন, ফ্যামিলি লাইফ। কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ফ্যাক্টরস কারা, আমরা জানি নাচ গান আবৃত্তি যেখানে হয় তারা। প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টর কারা, বিভিন্ন রকম পলিসি, বিভিন্ন রকম লেজিসলেশন, বিভিন্ন রকম রিসোর্সেস, এরা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরস। সবাই এই যে লিঙ্কগুলো একজন অপরজনের সাথে হয়েছে,
ঠিক আছে, এখানে গিয়ে এবার দেখতে পাচ্ছি ইকোনমিক ফ্যাক্টর কারা, মানে কি, ফ্যামিলি ইনকাম, এমপ্লয়মেন্ট, লোকাল রিসোর্স। নিউট্রিশনাল ফ্যাক্টর কি কি আছে, এগ্রিকালচারাল প্রোডাকশন, ডায়েট স্পেশালি ওমেন অ্যান্ড চিলড্রেন, উইনিং প্র্যাকটিস, এরা হলো নিউট্রিশনাল ফ্যাক্টরস। আর জিওগ্রাফিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে অবশ্যই জিওগ্রাফিক্যাল ক্লাইমেট, ট্রান্সপোর্টেশন সিস্টেম, এরা জড়িয়ে আছে। এই গোটা ছবিটা আঁকলেই আমরা বুঝতে পারবো যে ফ্যাক্টর কিভাবে কমিউনিটি হেলথকে এফেক্টেড করছে। প্রত্যেকটা পয়েন্ট না মনে থাকলেও অন্তত 4-5টা করে, 2-3টে করে লিখতে হবে, দিয়ে চার্ট ডায়াগ্রামটা এখন থেকে মুখস্থ করবি যে ফ্যাক্টর অ্যাফেক্টিং হেলথ, কমিউনিটি হেলথ কিভাবে ঘটছে। ঠিক আছে, আর কিছু নেই। আচ্ছা, আরেকটা আছে অ্যাভেলেবিলিটি অ্যান্ড টেকনিক্যাল ম্যান পাওয়ার। আমরা সবাই জানি যে পর্যাপ্ত পরিমাণে ম্যান পাওয়ার না থাকলে হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থাও যেমন ভেঙে যাচ্ছে, তাহলে সেইভাবে কমিউনিটি হেলথটাও ডিটোরিয়েট করছে। পলিটিক্যাল ফ্যাক্টরস, এগুলো তো সবসময় কিছু পলিটিক্যাল ফ্যাক্টরস দায়ী থাকে, সেগুলোকে ওভারকাম করতে হবে। আর ডায়েটারি ফ্যাক্টরস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ মেডিসিনের আগে বা পরে যে জিনিসটা সব থেকে হেল্প করে সেটা হলো ডায়েট, এবং এটা সম্পর্কে পর্যাপ্ত নলেজ থাকা খুব দরকার। যারা কমিউনিটি সার্ভে করে, কমিউনিটি নিউট্রিশনিস্ট হয়, তাদের পেশেন্স, তাদের নলেজ, তাদের কাউন্সিলিং পার্ট, তাদের দূরদৃষ্টি ক্ষমতা, এগুলো অনেক বেশি থাকতে হয় রাদার দ্যান দা যারা কর্পোরেট হসপিটাল মানে নিউট্রিশনিস্ট হয় তাদের থেকে। ঠিক আছে, এই গেল গোটা পেপারটার, এইটা হলো মানে জিস্ট, যে কমিউনিটি নিউট্রিশনের বেসিক ইন্ট্রোডাকশনস।